ফ্যাক্টরি বন্ধ মানে এখানে ক্রমবর্ধমান বেকারত্ব, যারা কর্মরত ছিলেন তারাই কর্মহীন হয়ে পড়ছেন। জ্বালানির যদি ক্রাইসিস থাকে শিল্পটা হবে কিভাবে? আর শিল্প না হলে সেখানে কর্মসংস্থান হবে কিভাবে? কাজ নেই বলেই তো রিক্সার হ্যান্ডেল দিয়ে হাত দিয়েছে সে। বছরে 6 লাখের উপরে মানুষ, নতুন মানুষ ঢাকায় আসে। কোথায় থাকে তারা? কি কাজ করবে তারা? কর্মসংস্থান নিয়ে কিন্তু কথা হয়েছিল যে কত লোকের কর্মসংস্থান নেন। আমরা কি এখন পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো কর্মসংস্থানের কোনো সূত্র পেয়েছি যে এই জায়গায় কিছু কর্মসংস্থান সরকার তৈরি করেছে কিংবা খুঁজে বের করেছে যেখানে প্রোভাইড করা দরকার? এবং অর্থনীতি ভালো হওয়ার ক্ষেত্রে কর্মসংস্থান তো একটা সহায়ক শক্তি। আপনি কি বলেন? কর্মসংস্থান সৃষ্টি হওয়াটা কঠিন, কিন্তু কর্মসংস্থান হারাচ্ছে প্রচুর। অনেকগুলো ফ্যাক্টর এখানে কাজ করেছে। যে আগের সরকারের সময় যারা কর্তৃত্ববান ছিলেন তারা অনেকে দেশ থেকে পালিয়ে গেছেন টাকা পয়সা নিয়ে, তাদের ফ্যাক্টরিগুলো বন্ধ। অনেকে জেলে আছেন, তাদের ফ্যাক্টরিগুলো বন্ধ। এবং ফ্যাক্টরি বন্ধ মানে এখানে ক্রমবর্ধমান বেকারত্ব, যারা কর্মরত ছিলেন তারাই কর্মহীন হয়ে পড়ছেন। নতুন কর্মসংস্থানের ক্ষেত্রে বিনিয়োগটা দরকার, সেটা সরকারি বিনিয়োগ এবং বেসরকারি বিনিয়োগ, দুই ক্ষেত্রে দৃশ্যমান কোনো সাফল্য নাই। আবার আমাদের এখানে অনেক বড় বড় জায়গা অ্যাকোয়ার করে নিয়ে এক ধরনের স্পেশাল ইকোনমিক জোন করে একটা দারুণ উন্নয়নের গল্প আমাদেরকে শোনানো হয়েছিল। সেই জায়গাগুলোতেও কোনো শিল্প কলকারখানা স্থাপনের জায়গা নেই। এর মধ্যে ভয়াবহ বিপদ হিসেবে এসেছে শিল্প কলকারখানার জন্য তো জ্বালানিটা খুব গুরুত্বপূর্ণ। খুবই সেই জ্বালানির যদি ক্রাইসিস থাকে শিল্পটা হবে কিভাবে? আর শিল্প না হলে সেখানে কর্মসংস্থান হবে কীভাবে? এই যে কারণে দেখুন শহর যে ছেয়ে গেছে রিকশায়, এর বড় একটা কারণ হচ্ছে কাজ নেই বলেই তো রিকশার হ্যান্ডেল দিয়ে হাত দিয়েছে সে। তাহলে এখন আমরা যদি রিকশা উচ্ছেদ করে দিই, এই মানুষগুলো কই যাবে? শহরে বেকার থাকলে হকার বাড়বে, কর্মসংস্থানের অন্য কোনো উপায় না থাকলে তারা তখন রিকশা চালাবে, কারণ এটার জন্য অত বেশি দক্ষতা লাগে না। 3 নম্বর, যদি মানুষের উচ্ছেদ হয়ে আসা গ্রাম থেকে শহর, প্রতিদিন ঢাকা শহরে 2000 করে মানুষ আসে গড়ে, বছরে 6 লাখের উপরে মানুষ, নতুন মানুষ ঢাকায় আসে। কোথায় থাকে তারা? কি কাজ করবে তারা? কাজ নাই বলে দেখুন এখনও এই ফুটপাতে, এই যে বর্ষাকাল বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আপনি জাস্ট বেশি দূর যেতে হবে না, কাকরাইল মসজিদের অপোজিটে দেখবেন রাত্রেবেলা লাইন ধরে শুয়ে থাকে এখানে। একদিকে মশা, উপর থেকে বৃষ্টির পানি পড়ছে, তার মধ্যে একটা পলিথিন দিয়ে শুয়ে আছে। এই মানুষের যাওয়ার কোনো জায়গা নেই। তো এই ধরনের ঘটনাগুলো ঘটছে। তাহলে একটা রাষ্ট্র কি করবে? রাষ্ট্র তার ম্যাজিক দেখাবে না যে কালকেই কর্মসংস্থান করবে, কিন্তু রাষ্ট্র যেটা করা দরকার ছিল, যে সমস্ত মালিকরা তারা টাকা আত্মসাৎ করেছে এবং সেই টাকাটাকে পাচার করে দিয়ে কারখানাগুলোকে বন্ধ করে দিয়েছে, তাদের সম্পত্তি কনফিসকেটেড করে কারখানাটাকে চালু রাখা, কারখানা বন্ধ করা নয়। আজকেও দেখেন বরিশালে একটা ঘেরাও করেছে অলিম্পিক সিমেন্টের, এরা 2 মাস ধরে কারখানা বন্ধ করে দিয়েছে, শ্রমিকদের কিন্তু ছাঁটাইও করছে না, বকেয়া বেতনও দিচ্ছে না। কোথায় যাবে? বরিশালে আমাদের দলের নেতৃত্বে এই আজকেও ঘেরাও করেছে। আমরা কই যাব? কি করব আমরা? এইরকম ঘটনা অনেক ঘটছে। 1 2 নম্বর হচ্ছে আমাদের কর্মসংস্থানের বড় বিষয় ছিল দেশের বাইরে প্রবাসী কর্মসংস্থান। আমাদের 22 লক্ষ কাজের জগতে নতুন যে ছেলেমেয়েরা আসে, 12 লক্ষর মতো চলে যায় দেশের বাইরে। যারা যাচ্ছে তাদের মধ্যে কত ঘটনা দেখুন। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধের কারণে সেখানে কর্মসংস্থানের একটা ঝুঁকি তৈরি হয়েছে। আর ইউরোপে যাওয়ার নামে কালকে একটা পত্রিকা দেখলাম, 42 জন মানুষ, আমাদের যুবক তরুণ, তারা ভূমধ্য সাগরে তারা একটা নৌকার মধ্যে ভাসছে। 42 জনের মধ্যে 38 জন বাংলাদেশি, 4 জন হচ্ছে সুদানি। তার মানে এই যে আমাদের ছেলেমেয়েরা তারা যাচ্ছে কি 10 লাখ, 12 লাখ, 13 লাখ, 15 লাখ টাকা খরচ করে অনিশ্চিত জীবনের দিকে চলে যাচ্ছে। কেন? একটা জিজ্ঞেস করেছিলাম, বাবা 15 লাখ টাকা দিয়ে দেশে কিছু করতে পারে না কেন? বলে দেশে কিছু করা যে কত বিপজ্জনক, কত ধরনের যে ঝামেলার মধ্যে পড়তে হয়। তারা মনে করে যে দেশে কোনো একটা কাজ করা মানে বহু ধরনের বিপদকে টেনে আনা, তার চাইতে বরঞ্চ দেশের বাইরে গিয়ে যদি 2 পয়সা পাঠাতে পারি। এই যে মেন্টালিটিটা তৈরি হলো, তো দেশের মধ্যে যদি একটা কনজেনিয়াল অ্যাটমসফিয়ার না থাকে, ইনভেস্টমেন্টের অ্যাটমসফিয়ার, এমপ্লয়মেন্টের অ্যাটমসফিয়ার না থাকে, তাহলে এই যুবশক্তি কী করবে আমাদের?